সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল। এদিকে পরে আল্লাহ কেউ পাবা না, আর ভোটও কাজে আসবে না বলল পার্থ। আরও থাকছে, গহীন পাহাড় থেকে নারী শিশুসহ ৩৮ জন উদ্ধার। এদিকে মানচিত্র থেকে মুছে দেব হুমকি ভারতীয় সেনাপ্রধানের। এবং সর্বশেষ থাকছে, জামাতকে যে পরামর্শ দিলেন রাশেদ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র সফর শেষে আজ ৩ অক্টোবর রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৩ অক্টোবর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আজ রাত ১১টা ৩০ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ৮৮তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও প্রধান উপদেষ্টা এই সফরে আরও ৫ জন রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়েছিলেন। তারা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির ভিসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ড তসনিম জারা। ৯ দিনের নিউ ইয়র্ক সফর শেষ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন গতকাল ২ অক্টোবর সকালে। এদিকে পরে আল্লাহ কেউ পাবা না, আর ভোটও কাজে আসবে না বলল পার্থ। দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সমালোচনা করে শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন। তার ফেসবুক পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহ কেউ পাবা না, আর ভোটও কাজে আসবে না। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। এর মধ্যেই ব্যারিস্টার পার্থ সেদিকে ইঙ্গিত করে পোস্ট দিলেন। পার্থ ২০০৮ সালের নির্বাচনে ভোলার একটি আসন থেকে বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে থাকলেও পরবর্তী সময়ে ঘোষণা দিতে জোট ত্যাগ করেন। তবে সম্প্রতি বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবার বেড়েছে। গুঞ্জন রয়েছে ঢাকা ১৭ আসনটি এবারও পার্থের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি। আরও থাকছে, গহীন পাহাড় থেকে নারী শিশুসহ ৩৮ জন উদ্ধার। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় ২ মানব পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার ৩ অক্টোবর ভোরে পরিচালিত যৌথ অভিযানে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সমুদ্রপথে মালয়েশীয় সহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে একদল নারী, শিশু ও পুরুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। এর ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে ২ মানব পাচারকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এবং এই সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হন। উদ্ধার ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান। তিনি আরও বলেন, মানব পাচার সহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মানচিত্র থেকে মুছে দেব হুমকি ভারতীয় সেনাপ্রধানের। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনাপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। ভাষণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, নয়তো তার ভৌগোলিক অস্তিত্ব হারানোর ঝুঁকি নিতে হবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়া থেকে সরে আসতে হবে। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর 1.0 এর সময় যে সংযম দেখিয়েছিল তা এবার আর দেখাবে না। এবার আরও সিদ্ধান্তমূলক কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর 1.0-তে সংযম দেখিয়েছিলাম, আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। সেনাপ্রধানের মন্তব্য সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়ার ইঙ্গিতবাহী। অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, যদি পাকিস্তান সন্ত্রাস অব্যাহত রাখে তবে দ্বিতীয় আরও শক্তিশালী অভিযান চালানো হতে পারে। জেনারেল দ্বিবেদীর এই সতর্ক বার্তা একটি স্পষ্ট ভূরাজনৈতিক বার্তাও পাঠায়। তিনি বোঝাতে চাচ্ছেন, সন্ত্রাসবাদে পাকিস্তান সম্পৃক্ত, এর ভুক্তভোগী ভারত। তাই নয়া দিল্লি তার সীমান্ত এবং নাগরিকদের রক্ষা করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতের ধৈর্যের সীমা রয়েছে এবং উস্কানি অব্যাহত থাকলে ভবিষ্যতে সামরিক প্রতিক্রিয়া সংযম দেখাবেন না তারা। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। আন্তর্জাতিক ও ভৌগোলিক প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য পাকিস্তানকে তার পদক্ষেপ পুনর্বিবেচনা করতে হবে। এবং সর্বশেষ থাকছে জামাতকে যে পরামর্শ দিলেন রাশেদ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে। এই ধারার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। পোস্টে জামাত ও শিবিরকে অন্য দলে নিজেদের কর্মী যুক্ত না করার আহ্বান জানান তিনি। জামাত শিবিরের এই নীতির কারণে তার দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তার। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, জামাত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। তিনি বলেন, তারণের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলেও তাদের নিজেদের লোক যুক্ত রেখে সেই দলগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে, দলের মধ্যে সন্দেহ সংশয়ও বাড়িয়েছে। এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। অন্য দলে যুক্ত করার এই নীতি থেকে বাম ডান মধ্যপন্থী কেউই ছাড় পায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত শিবির তার ইতিহাসে সবচেয়ে সেরা সময় উপভোগ করছে জানিয়ে রাশেদ খান বলেন, তারা যদি বাংলাদেশে মধ্যপন্থী ধারার রাজনীতিতে প্রবেশ করতে চায় সেটাকেও সাধুবাদ জানাবো, কিন্তু তাদের পুরো রাজনীতির নীতি হতে হবে প্রকাশ্য নীতি। অন্য দলে যুক্ত হয়ে সেই দলে প্রভাব বিস্তারের রাজনীতি পুরোপুরি বন্ধ না করলে পুরো দেশের সিস্টেম কলাপস করবে এবং বিরাজনীতিকরণ সৃষ্টি হবে। দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে এতে জামাত শিবিরও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামকে রাজনীতিতে হাজির করার ক্ষেত্রেও জামাত শিবিরের সচেতন হওয়া দরকার বলে মনে করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভাষ্য, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে। এই ধারার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত, আর মধ্যপন্থী রাজনীতি করলে সেটাই করা উচিত। তিনি বলেন, পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই। ইসলাম কায়েম ও শরিয়া আইন প্রতিষ্ঠানের মাঝখানে কোনো কৌশল কাজ করে না, বরং এই কৌশলের কারণে আপনি বুঝে শুনে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করছেন। এই ক্ষতি থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।